এই সুটটাই পরা লোকটার নাম বেজু। সে পেশায় একজন বিজনেসম্যান, তবে আজ পর্যন্ত সে কতজন মানুষকে খুন করেছে এটা সে নিজেও জানে না। এর নাম ব্যান্ডি। এখানে বেজু ব্যান্ডিকে এক ভয়ঙ্কর মৃত্যু দেয়। সিন কাট হয়ে রামাকে দেখানো হয়। রামা ব্যান্ডির আপন ছোট ভাই। ব্যান্ডি একজন গ্যাংস্টার ছিল, তবে রামা একজন পুলিশ অফিসার। রামা তার ভাইয়ের মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না, তবে সে তার সিনিয়র অফিসার কারিমের কাছ থেকে জানতে পারে তার পুরো পরিবার এখন মৃত্যু ঝুঁকিতে রয়েছে, কারণ বেজু যাকে খুন করে তার পুরো পরিবারকেও শেষ করে ফেলে। তাই এখন রামার হাতে দুটো রাস্তা, হয় তাকে বেজুর হাতে মরতে হবে, নয়তো সে কারিমের সাথে মিলে এই শহরের পুরো অপরাধ জগৎকে শেষ করবে। কারিম রামার হাতে একটি ফাইল দেয়। এই ফাইলে বাঙুন আর বোটো ফ্যামিলির পুরো ডিটেল রয়েছে। মূলত বাঙুন আর বোটো ফ্যামিলি এই শহরের অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে, আর তাদেরকে সাহায্য করে ডিপার্টমেন্টেরই কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার। তাই কারিম চায় রামা বাঙুনের গ্যাংয়ে যোগ দিয়ে প্রমাণ সহ ওই সকল অফিসারের নাম বের করবে। রামা তার ফ্যামিলির নিরাপত্তার জন্য কারিমের এই প্রস্তাবে রাজি হয়। পরে কারিম রামার নতুন পরিচয়পত্র বানায়, আর তার প্ল্যান মোতাবেক রামা এক মিনিস্টারের ছেলেকে মেরে হাজতে যায়। পরে সেই মিনিস্টার লোক পাঠিয়ে জেলের ভিতরেই রামাকে মেরে ফেলার প্ল্যান করে। তবে এখানে রামা একাই সবার মোকাবেলা করে, সবাই মিলেও তার কিছুই করতে পারে না। ফলস্বরূপ বাঙুনের ছেলে উসু, যে আগে থেকেই এই জেলে ছিল, সে রামার কাছে আসে আর তার দলে যোগ দিতে বলে। তবে রামা এই প্রস্তাবে রাজি হয় না, সে সাফ না করে দেয়। পরে উসু জানতে পারে সে যেই মিনিস্টারের কারণে জেল খাটতিছে, রামা সেই মিনিস্টারের ছেলেকে মারার দায়ে জেলে এসেছে। এতে উসুর রামার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। এর কিছুদিন পর জেলের ভিতরেই উসুর উপর জানলেবা হামলা হয়। পুরো কারাগারে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এখানে রামা তার নিজের চিন্তা বাদ দিয়ে উসুকে বাঁচায়। ফলে রামার জন্য বাঙুনের গ্যাংয়ে ঢোকাটা সহজ হয়ে যায়। রামা জেল থেকে বের হলে উসু তাকে সোজা তার বাবার কাছে নিয়ে আসে। বাঙুন খুব শক্ত প্রকৃতির মানুষ ছিল, সে সহজে কাউকেই বিশ্বাস করে না। এখানে রামাকে উলঙ্গ করে তার তল্লাশি নেওয়া হয়। বাঙুন রামাকে বলে, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, এর জন্য আমি তোমার প্রতি ঋণী। তবে শুধু এই কারণে তুমি আমার বিশ্বাস অর্জন করতে পারবে না। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। এরপর ইকা রামার থাকার জন্য তাকে একটি আলিশান ফ্ল্যাটে নিয়ে আসে। ইকা যাওয়ার পর রামা প্রথমে মিউজিক চালু করে। তারপর সে তার মুখের ভিতর থেকে একটি সিম কার্ড বের করে, যেটা দিয়ে সে কারিমের সাথে যোগাযোগ করে, আর শেষে তার ওয়াইফের সাথে কথা বলে। এতদিন পর নিজের সন্তানের আওয়াজ শুনে রামা অনেকটা শান্তি অনুভব করে। পরে দেখা যায় উসু কোনো কাজে গেলে রামাকেও তার সাথে নিয়ে যায়। রামাও তার সর্বোচ্চ দিয়ে কাজ করতে থাকে, অভিযোগ করার কোনো সুযোগ দেয় না। ফলে ধীরে ধীরে বাঙুন রামাকে বিশ্বাস করতে শুরু করে। আর এসবের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো উসু মনে করে সবাই তাকে তার বাবার জন্য সম্মান করে, যেটা তার কাছে বিরক্তির কারণ ছিল। এখানে উসুর কাছে একটি ফোন আসে, সাথে সাথে সে আড়ালে চলে যায়। এই সুযোগে রামা উসুর উপর নজর রাখার জন্য তার মানিব্যাগে একটি মাইক্রোফোন রেখে দেয়, যেটা উসু বুঝতে পারে না। এদিকে বাঙুন তার সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র প্রোসোকোকে একটি কাজ দেয়। এরপর দেখা যায় প্রোসোকো রাস্তার পাশে বসে ভিখারির মতো খাবার খাচ্ছিল, আর যখনই তার টার্গেট চলে আসে সে এক এক করে সবাইকে মারতে থাকে। তার হাত থেকে কেউ রেহাই পায় না। এরপর দেখা যায় একটি গোপন জায়গায় বেজু আর উসুর মিটিং হয়, আর এই মিটিং এর পরেই সবকিছু বদলে যায়। এখানে বেজু উসুকে খুশি করার জন্য সেই প্রতিটা লোককে তার সামনে হাজির করে, যারা জেলে বসে তার উপর হামলা করেছিল। উসু এক এক করে সবাইকে মেরে ফেলে, তবে শেষে যাকে মারে তার হাতে থাকা একটি ট্যাটুর উপর তার নজর পড়ে। আর এই ট্যাটুর অনেক বড় একটি ভূমিকা রয়েছে, যেটা আমরা সামনে জানতে পারবো। এখানে বেজু চাচ্ছিল বোটো ফ্যামিলির পুরো এরিয়া তারা দখল করে নিবে, বিনিময়ে ওই এরিয়ায় কিছু জায়গা তাকে দিতে হবে, আর বাকি এরিয়ায় উসু রাজত্ব করতে পারবে। এমনিতেই উসু আগে থেকেই বোটো ফ্যামিলিকে পছন্দ করতো না, তাছাড়া সে আর তার বাবার ছায়া নিচে থাকতে চায় না, সে নিজে কিছু একটা করতে চায়। তাই উসু বেজুর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এখানে বড় সমস্যা হলো বাঙুন, কারণ বাঙুন আর বোটো ফ্যামিলির মধ্যে একটি সমঝোতা রয়েছে, যার ফলস্বরূপ গত 10 বছরে তাদের মধ্যে কোনো লড়াই হয়নি। তাই তাদের মধ্যে লড়াই করানোর জন্য বেজু একটি প্ল্যান করে। এদিকে রামা দূর থেকে তাদের উপর নজর রাখছিল, তবে সে বেজুর পুরো প্ল্যান বুঝতে পারে না। পরে দেখা যায় উসু প্রোসোকোকে একটি ক্লাবে ডেকে আনে, আর এখানে বেজুর লোকেরা তার উপর হামলা করে। প্রোসোকো একাই লড়াই করতে থাকে, লড়তে লড়তে সে ক্লান্ত হয়ে যায়। যদিও সে সবাইকে মেরে ফেলে, তবে শেষে বেজুর সবচাইতে ট্রেন্ড ফাইটার বমের সামনে টিকতে পারে না। প্রোসোকোর এখানে এক নির্মম মৃত্যু হয়।
তবে প্রসোকোর এই মৃত্যুর জন্য উসু বোটো ফ্যামিলিকে দায়ী করে এবং সে তার বাবাকে বলে আমাদের বোটো ফ্যামিলিকে এর জবাব দিতে হবে। মোটামুটি উসু বোটো ফ্যামিলির উপর হামলা করার জন্য তার বাবাকে বিভিন্নভাবে উস্কে দেয়। তবে বাঙন তার এই ফাঁদে পা দেয় না। সে এই মুহূর্তে কোনো রকম খুন খারাপি চায় না। ফলে উসু রেগে মেগে এখান থেকে বের হয়ে যায়। রামা তাকে শান্ত করার চেষ্টা করলে উল্টো রামার উপর খেপে যায়। পরে সে বেজুকে ফোন করে বলে তাদের প্ল্যান বি শুরু করতে। উসু পারমিশন দেওয়ার সাথে সাথে বেজু তার 3 জন ফাইটারকে পাঠায়। তবে এই 3 ফাইটার 300 জনের সমান ছিল। তারা বোটো ফ্যামিলির এরিয়ায় ঢুকে তাদের গ্যাংয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে। এই 3 ফাইটার এতটাই ট্রেন ছিল যে তাদের সামনে কেউ টিকতে পারে না। সবাইকে তারা খুব নির্মমভাবে মেরে ফেলে। তবে এই হামলা শুধু বোটো ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, রামার উপরও হামলা হয়। রামা অনেক কষ্টে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। রামা এখানে পুরোই অবাক হয়ে যায়, কারণ তার উপরে যারা হামলা করেছে তারা সবাই পুলিশ ছিল। ওদিকে শহরে শান্তি ফিরিয়ে আনার জন্য বাঙুন আর বোটো ফ্যামিলি এক টেবিলে বসে। উসু এখানে বোটো ফ্যামিলির উপর সব দোষ চাপিয়ে দেয়। ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। বাঙুন বুঝতে পারে তার ছেলে এই হামলা চালিয়েছে। তাই বাঙুন পরিস্থিতি সামলানোর জন্য বোটো ফ্যামিলির কাছে ক্ষমা চায়। সে এখানে উসুকে কিছুই বলে না। এদিকে রামা কারিমের সাথে যোগাযোগ করে। সে জানতে চায় পুলিশ তার উপর কেন হামলা করলো। তবে কারিম এই হামলার ব্যাপারে কিছুই বলতে পারে না। রামা তাকে এই মুহূর্তে এখান থেকে বের করতে বলে। তবে কারিম বলে না, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছি তুমি সেটা এখনো করতে পারোনি। আগে আমার ওই সকল অফিসারের নাম চাই যারা বাঙুনের হয়ে ডিপার্টমেন্টে কাজ করছে। আগে আমার কাজ কমপ্লিট করো। রামা রেগে ফোন কেটে দেয়। তখনই ইকার ফোন আসে। ইকার আমাকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে, কারণ বাঙুন উসুর উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। সে উসুকে প্রশ্ন করে বলে, তুই এসব কেন করলি? আমি যেই সাম্রাজ্য দাঁড়া করিয়েছি এসব কার জন্য? এই সব কিছু আমি তোর জন্য করেছি। তাহলে তুই এতগুলো মানুষকে কেন মারলি? তোর কোনো ধারণা আছে তুই কি করেছিস? এটা বলে বাঙুন লাগাতার উসুকে আঘাত করতে থাকে। তখন উসু রেগে যায়। সে বলে, আমি এসব করেছি, এর জন্য দায়ী আপনি। আপনি তো রাজত্ব করেছেন, আমি কখন রাজত্ব করব? সবাই আপনাকে সম্মান করে, আমাকে না। বাঙুন তার ছেলের এই কথা শুনে খুব কষ্ট পায়। সে রেগে মেগে উসুকে এক ঘুষি মেরে বসে। ফলে উসু ফ্লোরে পড়ে যায়। তখনই বেজু তার দলবল নিয়ে এখানে আসে। বেজুকে দেখে বাঙুন অবাক হয়। তখনই উসু উঠে দাঁড়ায় আর সোজা তার বাবাকে হেডশট দিয়ে মেরে ফেলে। ইকা কিছু করতে গেলে তাকেও শুট করে দেয়। এর মধ্যে রামাও চলে আসে। রামা ইকাকে বাঁচায় আর তাকে এখান থেকে পালাতে সাহায্য করে। তবে বেজুর ফাইটারের সাথে সে পেরে ওঠে না। রামা এখানে বেহুশ হয়ে যায়। পরে বেজুর লোকেরা রামাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যায়। পথেই ইকা রামাকে ছাড়ানোর জন্য তাদের গাড়ির উপর হামলা করে আর অনেক ভাগদৌড়ের পর রামাকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে বোটো ফ্যামিলি বাঙুনের শেষ পরিণতি জানতে পারে। সাথে এটাও জানতে পারে ডিপার্টমেন্টের তাদের হয়ে কাজ করা সকল অফিসার বেজুর সাথে মিলে গেছে। সাথে উসুও এখন বেজুর পার্টনার হয়ে গেছে। তাই এখন যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। এর জন্য তারা সিদ্ধান্ত নেয় ওরা হামলা করার আগেই তারা হামলা চালাবে। এদিকে ইকার আমাকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি ইকা নিজেও একজন আন্ডার কভার অফিসার। আর সে রামার ব্যাপারে আগে থেকেই সবকিছু জানতো। ইকার আমাকে বলে এই জগৎ থেকে বের হবার কোনো রাস্তা নেই। এখান থেকে বের হতে হলে ওদের সবাইকে মারতে হবে। ইকা গাড়ি থেকে নেমে যায় আর রামাকে এখান থেকে চলে যেতে বলে। রামা ইকার কথা মতো চলে যায়। পরে সে কারিমকে ফোন করে আর তার কাছে শুধু জানতে চায় আমার ফ্যামিলি কি সুরক্ষিত আছে। কারিম বলে হ্যাঁ। এটা শোনার সাথে সাথে ফোন কেটে দেয়। এরপর রামা যেটা করে সে ভালোভাবেই জানতো তার মৃত্যু নিশ্চিত। তবুও সে একাই বেজুর হোটেলে ঢুকে পড়ে আর এক এক করে সবাইকে মেরে সামনের দিকে আগাতে থাকে। এখানে রামার মার্শাল আর্ট দেখার মতো ছিল। ওদিকে উসু তার মানিব্যাগে রামার রাখা সেই মাইক্রোফোন দেখে ফেলে। তবে তার সন্দেহ বেজুর দিকে যায়। এখানে ডিআইজির সাথে বেজুর ডিল হচ্ছিল। একটা পর্যায়ে উসু বেজুর হাতে একটি ট্যাটু দেখতে পায়। সে এই ট্যাটু এর আগেও দেখেছিল। তার মনে পড়ে যারা জেলে বসে তার উপর হামলা করেছিল তাদের হাতেও এই একই ট্যাটু ছিল। উসু বুঝে ফেলে তাকে শুধু ব্যবহার করা হচ্ছে। এদিকে নিচের ফ্লোরে রামাকে সেই ভয়ঙ্কর 2 ফাইটারের মোকাবিলা করতে হয়। এদের কাবু করতে তার অনেক বেগ পেতে হয়। এরপর তার সামনে ছিল বেজুর সবচাইতে ট্রেন ফাইটার বম। বম একটু বেশি ট্রেন আর ভয়ঙ্কর ছিল। তার মার্শাল আর্টের মুভ বুঝতে রামার অনেক সময় লাগে। রামা প্রায় আধা মরা হয়ে যায়। তারপরও সে হাল ছাড়ে না। আর একটা পর্যায়ে অনেক কষ্টে সে বমকে মারতে সক্ষম হয়। তবে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর সে বেজুকে মারতে আসে। তখন সুযোগ বুঝে উসু ডিআইজিকে মেরে ফেলে, যেটা বেজু লক্ষ্য করে না। সে রামাকে মারার চেষ্টায় ছিল। এই ফাঁকে উসু তাকেও শুট করে দেয় আর সেই মাইক্রোফোনটি তার দিকে ছুঁড়ে মারে। এরপর তাকেও হেডশট দিয়ে মেরে ফেলে।
উসু রামাকে লক্ষ্য করেও শুট করতে থাকে, তবে রামা টাইমিং এর সুযোগ কাজে লাগিয়ে উসুকেই মেরে ফেলে। আর এভাবেই কখনো শেষ না হওয়া এক ভয়ঙ্কর যুদ্ধের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আবারও কথা হবে অন্য কোনো অ্যাকশন মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।